আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে খুব ভালো আছো, সুস্থ আছো ও সুন্দর আছো। দেখো, কোনো কারণবশত আগের সপ্তাহে আমি তোমাদের বাংলা ক্লাস নিতে পারিনি, তাই হয়তো আমরা একটু পিছিয়ে গেলাম। চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আগের ক্লাসে আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়াচ্ছিলাম। বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগ, সেটা পড়াতে গিয়ে তোমাদের আমি বুঝিয়েছিলাম যে আমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে বলেছি। আশা করি তোমরা হয়তো সকলেই বুঝতে পেরেছো আমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো। তারপরে বলেছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ, সময়কে আমরা কয়টি ভাগে ভাগ করলাম সেটা তোমাদের বলেছি। তারপরেই আমি শুরু করেছি আদি যুগ। আদি যুগের যেটা পড়িয়েছিলাম সেটা হলো চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে আগের ক্লাসে বেশ কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে আরেকবার চর্যাপদ সম্পর্কে লাস্ট ফিনিশিং বলতে পারো, বা আরেকবার সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, আগের বছর কিন্তু আমাদের আদি যুগ সাহিত্যের ইতিহাসের আদি, মধ্য, আধুনিক এই তিনটি যুগ থেকে আগে বলেছি, আবার বলছি, এই তিনটি যুগ থেকে আমাদের দুটো প্রশ্ন করতেই হবে ফাইনালে, 5-5 10 নাম্বার। তো প্রত্যেকটি যুগ থেকে প্রশ্ন থাকে, আদি যুগ থেকেও থাকে, মধ্য আধুনিক যুগ থেকেও থাকে। তো আদি যুগ থেকে আমাদের ওই 2020-তে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো তোমরা যখন পরীক্ষা দেবে তো আদি যুগ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। আর এই তিনটি যুগের মধ্যে সবচেয়ে ছোট যুগ হচ্ছে আদি যুগ, আর প্রশ্ন সংখ্যাও খুব কম। তাই তোমাদের আমি অনুরোধ করব যে আমি যেরকম পড়াচ্ছি সেটা তোমরা একটু ভালোভাবে ফলো রাখো। এখান থেকে ইনশাল্লাহ একটা বড় প্রশ্ন পাবেই। তো চলো শুরু করি আমাদের আলোচ্য বিষয় চর্যাপদ। মনে এনার্জি নিয়ে এসো এবং ঠান্ডা মাথায় শুনতে থাকো। দেখো, আগের ক্লাসে আমি চর্যাপদ সম্পর্কে একাধিক তথ্য দিয়েছি। আজকে সেগুলোকে আরেকবার তোমাদের স্মৃতিচারণ করব। তো যাই হোক, আমরা এই যে বারবার একটা শব্দ বলে আসছি, চর্যাপদ চর্যাপদ চর্যাপদ। তো এই চর্যাপদের মানে কি জানো? জানা তো খুবই জরুরি। এই 4 অক্ষরের একটি শব্দ চর্যাপদ। এই চর্যাপদেরও মানে আছে, অর্থ আছে। দেখো, চর্যা যুক্ত পদ ইজিক্যাল টু চর্যাপদ। চর্যা মানে কি? চর্যা মানে হলো চ অন্তস্থ জয়ের আকার, চর্যা। এর মানে হলো জীবনযাপনের পদ্ধতি। চর্যাপদ মানে হলো জীবনযাপনের পদ্ধতি, বা আমরা কিভাবে জীবনযাপন করব তার যে নিয়ম, তার যে প্রসেস, তাকে বলা হয় চর্যা। আর এই চর্যা শব্দ থেকে বর্তমানে আমরা একটা শব্দ খুবই বলে থাকি, সেটা হলো চর্চা। তো এই চর্যা শব্দ থেকে আমাদের চর্চা শব্দের উৎপত্তি। তো চর্যা মানে কি বললাম? চর্যা মানে বললাম জীবনযাপনের পদ্ধতি বা উপায়। আর পদ, পদ মানে হলো চরণ বা কবিতা। আবার বলি,
চর্যা শব্দের অর্থ হচ্ছে জীবনযাপনের পদ্ধতি, আর পদ মানে হলো চরণ বা কবিতা। অর্থাৎ চর্যাপদ মানে হচ্ছে জীবনযাপনের পদ্ধতি বা জীবনযাপনের আচরণ, যে কবিতায় লিখিত থাকে বা লিপিবদ্ধ থাকে তাকে আমরা বলবো চর্যাপদ। আবার রিপিট করছি, দেখো, জীবনযাপনের পদ্ধতি বা আচরণ যে কবিতায় লিখিত বা লিপিবদ্ধ থাকে তাকে বলবো আমরা চর্যাপদ। তাহলে চর্যাপদের মানে বুঝলাম। আমি প্রশ্ন আকারে একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছি। তাহলে চর্যাপদ মানে কি? চর্যাপদ মানে হলো জীবনযাপনের পদ্ধতি, যে গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি সেই গ্রন্থ বা সেই বইকে আমরা বলবো চর্যাপদ। তো আমাদের এই চর্যাপদে কি আছে? দেখো, চর্যাপদ হলো আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। এই চর্যাপদে আছে বৌদ্ধদের সাধন তত্ত্ব, অর্থাৎ সেই সময়ে বৌদ্ধরা যেভাবে সাধনা করত, তাদের আধ্যাত্মিক চেতনা, তাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা আছে এই গ্রন্থে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব কথা আছে এই চর্যাপদে। আর আছে কি? আর আছে তৎকালীন সমাজ ব্যবস্থা। তাহলে এক কথায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, চর্যাপদে কি আছে? চর্যাপদের মানে তো জানলাম, এবার প্রশ্ন হচ্ছে চর্যাপদে কি আছে। এক কথায় চর্যাপদে আছে বৌদ্ধদের গূঢ় সাধন তত্ত্ব আর তৎকালীন সমাজ ব্যবস্থা। এইসব জানার জন্যই আমরা পড়ব চর্যাপদ। বেশ, ঠিক আছে। তো চর্যাপদ কে লিখেছেন বা কারা লিখেছেন? দেখো, আগের ক্লাসে আমি বেশ কতগুলো কবির নাম এবং সংখ্যা বলেছিলাম। নাম না বললেও কতজন কবি আছে সেটা বলেছিলাম। আবার বলছি, দেখো, চর্যাপদ কে লিখেছেন? নিঃসন্দেহে কবিরা লিখেছেন। তবে কোন কবি? বৌদ্ধ কবিরা। বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদ রচনা করেন। আনুমানিক এই চর্যাপদের 24 জন কবির আমরা পরিচয় পাই। এ নামগুলো আমি পরে বলছি। এই প্রশ্ন আমি আবার নিয়ে আসব। আমি এই প্রশ্নর উত্তর, অর্থাৎ এই কবিদের নামগুলো আমি পরে ব্যাখ্যা করছি। তাহলে এক কথায় চর্যাপদ কে লিখেছেন? চর্যাপদ লিখেছেন বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদ রচনা করেন। আবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই চর্যাপদ কত সালে রচিত হয়েছিল? আবিষ্কার তো জেনেছো, কত সালে রচিত হয়েছে সেটা জানা প্রয়োজন। দেখো, আনুমানিক ১০ম থেকে দ্বাদশ শতাব্দীতে আমাদের এই চর্যাপদ রচিত হয়। ১০ম থেকে দ্বাদশ শতাব্দীতে আমাদের এই চর্যাপদ রচিত হয়। কোন সময়ে জানো? ঠিক যে সময় আমাদের এই বাংলায় পাল বংশ রাজত্ব করছিল, সেই সময়ে আমাদের চর্যাপদ রচিত হয় বলে অনুমান করা হয়। অর্থাৎ পাল বংশের আমলে চর্যাপদ রচিত হয়েছিল। সেই পাল বংশের সময় সিংহাসনে হয়তো সম্ভবত ছিলেন ধর্মপাল বা দেবপাল, ঠিক তাদের আমলেই আমাদের এই চর্যাপদ রচিত হয়। ভাবতে পারো, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদের এই চর্যাপদ রচিত হয়েছিল। তো আজ থেকে 1000 বছর আগে আমাদের এই চর্যাপদ রচিত হয়েছিল। তো চর্যাপদের ভাষা কীরকম জানো? যদি ভাষা বলা যায়, তো যেমন আমি একটি পদের ছোট্ট তোমাদের উদাহরণ দিই।
আম, কা আ তরুবর পঞ্চবি ঢালো চঞ্চল চিরে পৈঠা কালো। বোঝা গেল কি ভাষায় রচিত? আমি কি বললাম? কা আ তরুবর পঞ্চবি ঢালো চঞ্চল চিরে পৈঠ কালো। আজ থেকে প্রায় 1000 বছর আগে রচিত হয়েছে এই চর্যাপদ। বোঝা যাচ্ছে যেটি কোন ভাষা, কোন ভাষায় রচিত? হ্যাঁ, এটি হলো বাংলা ভাষা। আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদের ভাষা। কা আ তরুবর পঞ্চবি ঢালো চঞ্চল চিরে পৈঠ কালো। আবার একটি পদ বলি, দেখো। টালো তো মোর ঘর নাহি পর বেশি, হাঁড়ি তো ভাত নাই নিতিয়া বেশি। বোঝা যাচ্ছে কিছু? আগেই বলেছি চর্যাপদের ভাষা দুরহ, আলো আঁধারি ভাষা। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। হয়তো এই যে আমি লাইনগুলো বললাম তার মধ্যে হয়তো দু একটি শব্দের মানে হয়তো বুঝতে পারছো। যেমন একটি এখনই যে পদটি বললাম, টালো তো মোর ঘর নাহি পর বেশি, হাঁড়ি তো ভাত নাই নিতিয়া বেশি। কিছু কিছু শব্দ, যেমন ভাত শব্দটা পরিচিত আছো তোমরা, কিছু কিছু শব্দ বুঝতে পারবে আর কিছু কিছু বুঝতে পারবে না। তাই তো এই ভাষার নাম আলো আঁধারি ভাষা, তাই তো এই ভাষার নাম সন্ধ্যা ভাষা। আমি পদগুলো কোন প্রসঙ্গে বললাম, যে বাংলা ভাষা আগে কেমন ছিল। আজ থেকে প্রায় 1000 বছর আগে এই চর্যাপদ রচিত হয়েছিল। তখনকার ভাষা কীরকম ছিল দেখো, বোঝা যাচ্ছে? হয়তো যদি হঠাৎ করে কাউকে বলা যায় চর্যাপদ নাম না করে, তাহলে হয়তো কেউ বলতেই পারবে না যে এটি কোন ভাষার, হয়তো ফট করে অন্য ভাষার নাম করে ফেলবে। কিন্তু না, এটি হলো আমাদের বাংলা ভাষা। আবার একটি পদ বলি, দেখো। ভবন গহন গম্ভীর বেগে বাহি, দোয়ান্তে চিখিল মাঝেন থাহি। বোঝা যাচ্ছে কিছু? কিছুই বোঝা যায় না। আবার একটি তোমাদের কথা বলেছিলাম যে চর্যাপদ দ্ব্যর্থক ভাষায় রচিত, অর্থাৎ বাইরে একরকম অর্থ, ভিতরে আবার আভ্যন্তরীণ অর্থ। আমি এর পরের ক্লাসে একটি নতুন প্রশ্ন নিয়ে যখন আসব, তখন আমি ব্যাখ্যা করলে বুঝতে পারব, এই পদগুলোই আবার ব্যাখ্যা করব। তখন বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি আমার বলা কথা এবং ব্যাখ্যা করা যে উত্তর সম্পূর্ণ মিলে যাবে। বাইরে যা পড়ছি তা দেখে অন্যরকম মানে, আর ভেতরে যখন বলবো তখন তার আভ্যন্তরীণ অর্থ। অর্থাৎ এই প্রত্যেকটি কবিতা বৌদ্ধদের সাধন তত্ত্ব লুকিয়ে আছে এই চরণগুলির মধ্যে। তাহলে বুঝতে পারছো যে তৎকালীন বলতে গেলে সেই আদিযুগের, আজ থেকে 1000 বছর আগে আমাদের বাংলা ভাষা কেমন ছিল। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমরা জানলাম চর্যাপদের মানে, জানলাম চর্যাপদে কি আছে সেটা জানলাম, চর্যাপদ কে লিখেছেন বা কারা লিখেছেন সেটা বললাম, কত সালে চর্যাপদ রচিত হয়েছিল সেটাও বললাম। আজ থেকে তোমার 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে, অর্থাৎ পাল বংশের আমলে 1000 বছর আগে আমাদের এই চর্যাপদ, অর্থাৎ সেই সময় হয়তো ধর্মপাল বা দেবপাল রাজত্ব করছিলেন, ঠিক সেই সময়ে আমাদের এই চর্যাপদ রচিত হয়েছে। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে চর্যাপদের ভাষা এরকম দুরূহ বা দুর্বোধ্য কেন? সহজভাবেই তো লেখা যেতে পারতো। হ্যাঁ, অবশ্যই লেখা যেত, কিন্তু দেখো এখনকার দিনে যে সমস্ত সাহিত্যিকরা সাহিত্য লিখছেন, তারা সাহিত্য লিখব বলেই লিখছেন, আর বলেই সাহিত্যের রূপ ভাষা এত সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে বা আমাদের সামনে আসছে। কিন্তু এই যে সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এই চর্যাপদ লিখেছিলেন, তারা কিন্তু এই চর্যাপদ লিখব এবং বাংলা ভাষার আদি নিদর্শন আমরা লিখব এবং বাংলা ভাষা আমরা সৃষ্টি করতে যাচ্ছি, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা লেখেনি। যদি তারা সেই উদ্দেশ্য নিয়ে লিখতো, হয়তো চর্যাপদের ভাষা বা আমাদের এই প্রথম বাংলা ভাষা আরও সুন্দর হতো, আরও মার্জিত হতো। তাদের সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না, তারা লিখব বলেই লিখেছে। তাদের চিন্তাভাবনা মনের মধ্যে যা এসছে সাধনা তত্ত্ব, সেটিই তারা ব্যক্ত করেছে লেখনীর মধ্য দিয়ে। আর সেই চর্যাপদই আমরা পেলাম নেপাল থেকে।
তাহলে বোঝা গেল কেন চর্যাপদের ভাষা দুরূহ বা দুর্বোধ্য। এবার কত সালে চর্যাপদ রচিত হচ্ছে, মানে রচিত হলো বললাম, কার আমলে রচিত হলো সেটাও বললাম, মানে এই পাল বংশের আমলে সেই সময় হয়েছিল। এবার চর্যাপদের আবিষ্কার সেটাও আমি বলেছি, আর একবার বলছি। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজ গ্রন্থাগার, যার নাম রয়্যাল লাইব্রেরি, মনে রাখবেন 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজ গ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাচর্য বিনিশ্চয় নামক গ্রন্থটি আবিষ্কার করেন। তার আগেই বলেছি দুবার গিয়েছেন, তৃতীয়বারের সময় তিনি এই চর্যাপদ আবিষ্কার করলেন। এবার আগেও এই নিয়ে তোমাদের আলোচনা করেছি, আমাদের এই চর্যাপদ বাংলা থেকে নেপালে কেন গেল। আমরা বলছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ, তাহলে বাংলাতেই থাকার কথা, কিন্তু নেপালে গিয়ে পেলো কেন, তারও উত্তর দিয়েছিলাম আমি। তৎকালীন সামাজিক ব্যবস্থার যে পরিকাঠামো, সেই সামাজিক ব্যবস্থা থেকে মানুষ মানে বৌদ্ধ ধর্মের মানুষেরা নিজেকে বাঁচার জন্য, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বাংলা ছেড়ে তারা তাদের স্বভূমি নেপালে গিয়েছিলেন। তাই তারা সঙ্গে করে তাদের ধর্মগ্রন্থ সব কিছু নিয়ে গিয়েছিলেন নেপালে। তাই চর্যাপদও তারা নিয়ে গিয়ে নেপালের রাজদরবারে সংরক্ষিত রেখেছিলেন। একটা কথা মনে রেখো, আমরা প্রকৃত চর্যাপদ কিন্তু পাই, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে চর্যাপদ আবিষ্কার করলেন, তা প্রথম যে চর্যাপদ তারা লিখেছিলেন সেই প্রকৃত চর্যাপদ কিন্তু পাননি, এটা পেয়েছিলেন তার অনুলিপি। ঠিক আছে, তাহলে আমি বললাম 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ নামক গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেন। তারপর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর নাম দিলেন 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এগুলো রিপিট করছি কারণ এখান থেকে একাধিক অবজেক্টিভ প্রশ্ন, 1 নম্বরে প্রশ্ন পাবেই অবশ্যই, তাই মন দিয়ে শুনে যাও। তাহলে 1916তে কী ঘটলো, এর নাম হলো বঙ্গীয় সাহিত্য পরিষদের নাম কি দিলেন, 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো যাই হোক, আবিষ্কার সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার হলো। এবার চর্যাপদের ভাষা নিয়ে আমি একটু আলোচনা করি। চর্যাপদের ভাষা আগেই বলেছি, দেখো ভাষা বলতে গিয়ে তার আগে 2-4টি পদ আমি পড়লাম, এ পড়েই তোমরা হয়তো একটু বুঝতে পারছো যে তার ভাষা কী রকম, একটু দুর্বোধ্য জটিল ভাষা, কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তাই চর্যাপদের ভাষাকে আমরা বলবো আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। কেন বলবো আলো আঁধারি ভাষা, দেখো আবার রিপিট করছি, দিনের যখন অবসান ঘটে, অর্থাৎ সূর্য যখন ডুবু অবস্থায় চলে আসে, অর্থাৎ গোধূলি অবস্থা যখন চলে আসে, দিনান্তে সূর্যের রক্তিম আভা যখন আমাদের পৃথিবীর বুকে নেমে আসে, তখন চারপাশের প্রকৃতি কেমন হয়, যদি আমরা আমাদের দৃষ্টি নিক্ষেপ করি দূরে, তখন দেখি দূরের বস্তু আবছা এবং কাছের বস্তু একটু স্পষ্ট মনে হয়। অর্থাৎ কিছু দেখা যায় কিছু দেখা যায় না, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। ঠিক সেই রকম চর্যাপদের ভাষাও পড়লে কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না। যেমন আগের কয়েকটি পদ, কা আতুরু বড় পঞ্চবি ঢালো চঞ্চল চিরে পৈঠ কালো, এই লাইন দুটির মধ্যে কিছু কিছু শব্দ তোমরা বুঝতে পারছো, কিছু কিছু বুঝতেই পারছো না। ঠিক কিছু দেখা যায় কিছু দেখা যায় না। তাই চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা, চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা। আর চর্যাপদ প্রশ্ন আসে কি ছন্দে রচিত, উত্তর হচ্ছে আমাদের এই চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে রচিত। যখন কোনো সময় যদি মানে কথা প্রসঙ্গে আবার এই ক্লাসে হবে না, অন্য ক্লাসে যদি মনে পড়ে বা তোমাদের যদি ইচ্ছা থাকে, তাহলে ছন্দ নিয়ে আমি একটু বিস্তারিত বলবো। দেখো ছন্দ জিনিসটা কি তখন আমি বোঝাবো, এখন শুধু মনে রাখো আমাদের এই চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে রচিত। আমাদের ছন্দ 3টি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। পরে শুনবে, এখন শুধু জেনে রাখো আমাদের চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে রচিত।
এবার কি জানবো? তাহলে চর্যাপদের ভাষা জানলাম, চর্যাপদের আবিষ্কার জানলাম, কখন রচিত হয়েছিল জানলাম, কোন সময়ে রচিত হয়েছে সেটাও জানলাম, চর্যাপদের মানে জানলাম। এবার জানবো চর্যাপদের পদ সংখ্যা। আগের দিন বলেছি চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 50টি, কিন্তু পাওয়া গিয়েছে 46.5টি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আবার সাড়ে কথাটা কেন চলে এলো? সাড়ে মানে অর্ধেক। তাহলে হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে, বা তার উত্তর হয়তো তোমরা নিজের মনে মনেই তৈরি করতে পারো, হয়তো কোনো পদ সম্পূর্ণ পাওয়া যায়নি, অর্ধেক পাওয়া গিয়েছে, তাই চর্যাপদের পদের আবিষ্কার সংখ্যা 46.5। অবশ্য তাই 50টি পদ, একটু ডিটেলসে বলছি, মনে রাখার চেষ্টা করবে। 50টি পদ, টোটাল পদ সংখ্যা হচ্ছে 50টি, তার মধ্যে পাওয়া গিয়েছে 46.5টি পদ। দেখো 46.5টি পদ পাওয়া গিয়েছে, প্রতিটি মনে রাখবে, অবশ্যই মনে রেখো 50টি টোটাল পদ ছিল 50টি, তার মধ্যে পাওয়া গিয়েছে 46.5টি। প্রতিটি তোমার পদ বলো বা কবিতা বলো, তাতে চরণ সংখ্যা ছিল 10টি করে। চর্যাপদের যে কবিতাগুলো আছে প্রত্যেকটি কবিতায় চরণ সংখ্যা অর্থাৎ লাইন ছিল, কবিতার লাইন ছিল 10টি। প্রত্যেকটি কবিতায় লাইন ছিল 10টি করে। তো এই যে সাড়ে কথাটা চলে এলো 46.5, তার মধ্যে আমাদের যে 23 নাম্বার যে পদটি আছে, সেই 23 নাম্বার যে কবিতা আছে, তার মধ্যে 6টি কবিতার লাইন পাওয়া গিয়েছিল, 4টি কবিতার লাইন পাওয়া যায়নি বলেই সাড়ে কথাটি এসছে 46.5। তাহলে 46টি পেয়েছি সম্পূর্ণ, আর একটি অর্ধেক। সেটি কোনটি? সেটি হলো 23 নাম্বার যে পদ, প্রত্যেকটি পদের 10টি করে চরণ বলেছি। 23 নাম্বার পদের সেখানেও 10টি চরণ ছিল, তার মধ্যে 6টি চরণ পাওয়া গিয়েছিল, শেষের 4টি চরণ বা লাইন পাওয়া যায়নি, সেই জন্য 46.5টি পদ আবিষ্কৃত হয়েছিল। এবার কোন কোন পদ সম্পূর্ণরূপে পাওয়া যায়নি? 24 নাম্বার, 25 নাম্বার এবং 48 নাম্বার। এই 3টি পদ পাওয়া যায়নি। যদি এই 3টি পাওয়া যেত আর এই 23 নাম্বারের অর্ধেক পাওয়া যেত, তাহলে টোটাল পদ সংখ্যা দাঁড়াতো 50টি। একটু মনে মনে হিসাব করে দেখো। আমি বললাম চর্যাপদের মোট পদ সংখ্যা 50, পাওয়া গিয়েছে 46.5। যেটি অর্ধেক পাওয়া গিয়েছে সেটি হচ্ছে 23 নাম্বার পদ। 23 নাম্বার পদে 6টি লাইন পাওয়া গিয়েছিল, 4টি লাইন পাওয়া যায়নি। আর সম্পূর্ণরূপে পাওয়া যায়নি 24 নাম্বার পদ, 25 নাম্বার পদ এবং 48 নাম্বার পদ। ঠিক আছে, পদ ক্লিয়ার হলো। এবার আসছি কবি। চর্যাপদে অনুমান করা যায় মোট 24 জন কবি ছিলেন। চর্যাপদে অনুমান করা যায় মোট 24 জন কবি ছিলেন। সেই কবিগুলোর নাম একটুকু বলি, তোমরা শোনো। লুই পা, কুক্কুরি পা, ভুসুকু পা, কানহো পা, সরহ পা, শান্তি পা, ডম্বি পা, সবর পা, মহিধর পা, বিনা পা, আরও একাধিক নাম আছে, নিয়ে হবে টোটাল 24টি, অর্থাৎ 24 জন কবির পরিচয় পাওয়া যায়। আমি কয়েকজন কবির নাম বললাম। এই যে তোমরা হয়তো বলে পা 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 এই শব্দটি কেন যুক্ত হয়েছে, বা কোথাও প্যাক আর দ এই শব্দটিও আছে কেন? দেখো, যারা নাটক লিখে তাকে আমরা কি বলি? নাট্যকার। যারা কবিতা লিখে তাকে আমরা বলি কবি। যারা উপন্যাস লিখে তাকে আমরা বলি উপন্যাসিক। যারা গল্প লিখে তাকে বলি গল্পকার। ঠিক সেই রকম যারা পদ লিখে তাকে আমরা বলছি পা, সংক্ষেপে। বোঝা গেল? সেই জন্য পা শব্দটি উল্লেখ করা আছে, বা কোথাও কোথাও প্যাকার দ এই শব্দটি আছে। তাহলে পা আমরা বলছি কারণ তিনারা প্রত্যেকেই পদ লিখেছিলেন বলেই তাদের নামের সঙ্গে পা শব্দটি যুক্ত হয়েছে।
তাহলে আমরা জানলাম মোট 24 জন কবি আছে চর্যাপদে। এই 24 জন কবির মধ্যে সবচেয়ে প্রাচীন কবি হলেন, আদি কবি হলেন লুইপা, মনে রাখবে, সেই জন্য প্রথম নাম বলেছে লুইপা। সবচেয়ে আদি কবি হলেন লুইপা। আর একটা কথা বলি, এরা সকলেই কিন্তু বৌদ্ধ কবি। এদের মধ্যে অনেকে আছে ব্রাহ্মণ, অনেকেই বাঙালি আছেন, অনেকে বৌদ্ধ আছেন, কারো বাড়ি বাংলা, কারো বাড়ি বিহার, কারো বাড়ি উড়িষ্যা, কারো বাড়ি মিথিলা, বিভিন্ন জায়গার তারা কবি। তারা প্রত্যেকেই কী করেছিল জানো? নিজ নিজ ধর্ম ত্যাগ করে সকলেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এইগুলো যে নামগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকের কিন্তু প্রকৃত নাম নয়, এগুলো তাদের ছদ্মনাম। কেন? কারণ তারা স্বধর্ম স্বজাতি পরিত্যাগ করে অপর ধর্ম অপর জাতি মানুষ হয়েছিলেন। তাই সমাজের হাত থেকে বাঁচার জন্য, তখনকার সমাজ মানে রক্ষণশীল সমাজ ব্যবস্থা, সেই রক্ষণশীল সমাজ ব্যবস্থার হাত থেকে বাঁচার জন্য তারা এইরূপ ছদ্মনাম ধারণ করেছিলেন। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো। আবার বলি, এই কবিগুলোর মধ্যে আদি কবি হচ্ছেন লুইপা। তিনি 2টি পদ রচনা করেছেন। এই পদগুলির মধ্যে আদি কবি হলেন লুইপা। তিনি 2টি পদ রচনা করেছেন। তার বাড়ি ছিল মগধ, নাম শুনেছ। তিনি জাতিতে ছিলেন হিন্দু। এই যে একটি পদ বললাম না, কা আ তরুবর পঞ্চবি ঢালো চঞ্চল চিরে পৈঠা কালো, এই পদটি তিনিই লিখেছিলেন। তারপর মানে আমি 2-1টি কবিদের হালকা পরিচয় বলছি। তাহলে লুইপা আদিকবি, যদি প্রশ্ন আসে চর্যাপদের আদিকবির নাম কি, তখন উত্তর দেবে লুইপা। আবার যদি প্রশ্ন আসে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন, দেখো আমি বেশ কতগুলো কবির নাম বললাম, তার মধ্যে একজন কবি যার নাম কানহপা, তিনি হচ্ছেন চর্যাপদের শ্রেষ্ঠ কবি। চর্যাপদের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কানহপা, তার প্রকৃত নাম হলো কৃষ্ণাচার্য। তিনি চর্যাপদের সর্বোচ্চ পদের অধিকারী, মানে তিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন। তার পদ সংখ্যা হচ্ছে 12টি, মনে রাখবে। তিনি চর্যাপদের সবচেয়ে বেশি পদ লিখেছিলেন, তার পদের সংখ্যা হলো 12টি। তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ, তার বাড়ি হচ্ছে কর্ণাটক, কিন্তু তিনি বিহারে বসবাস করতেন। তারপরে পরেই যে কবির নাম আসছে তিনি হলেন ভুসুকুপা। তিনি সর্বোচ্চ পদ লিখেছিলেন, রচনা করেছিলেন 8টি। তাহলে প্রথম হচ্ছে কানহপা, তার পুরো নাম কৃষ্ণাচার্য, তিনি 12টি পদ লিখেছিলেন। তারপরে যিনি আসছেন তিনি হচ্ছেন ভুসুকুপা, তিনি সর্বোচ্চ পদ লিখেছেন 8টি। তার প্রকৃত নাম শান্তিদেব, তিনি ছিলেন বাঙালি। তো যাই হোক, এই হলো আমাদের চর্যাপদের কবি। তাহলে চর্যাপদ সম্পর্কে আর কিছু মনে হয় বলার নেই, মোটামুটি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি যেটাই যাব একটি বড় প্রশ্নে। চর্যাপদ এই যেগুলো আমি আলোচনা করলাম সেখান থেকে তোমরা একাধিক অবজেক্টিভ পাবে, 1 নম্বরে প্রশ্ন পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তার সঠিক উত্তরও দিতে পারবে। কালকে আমি ক্লাসে এইগুলো 1 নম্বরে প্রশ্ন আলোচনা করব, আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার চর্যাপদ থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরে বড় প্রশ্ন আসে প্রত্যেকবারই। সে প্রশ্ন হচ্ছে চর্যাপদের সমাজচিত্র, সমাজ ব্যবস্থা কেমন ছিল। প্রশ্ন এরকম আসবে, চর্যাপদের তৎকালীন সমাজের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই যে আমরা চর্যাপদ পড়ছি, আগেই বলেছি চর্যাপদে কি আছে, বৌদ্ধদের সাধন তত্ত্ব আছে, আর তৎকালীন সমাজ ব্যবস্থার এক টুকরো জলছবি আমরা দেখতে পাই এই চর্যাপদে। তো সেই সমাজচিত্র আজকে আমি আলোচনা করছি, একটুকু মন দিয়ে শোনো, শুনলেই তোমরা রেডি করতে পারবে। মন দিয়ে শোনার পর কিন্তু এই চর্যাপদের সমাজচিত্র তোমাদের নিজেই লিখতে হবে। এবার তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো,
বা প্যারা করেও লিখতে পারো, দুটোতেই নাম্বার পাওয়া যাবে ভালো। তো চলো আলোচনা করি চর্যাপদের সমাজ জীবন কেমন ছিল। এই প্রশ্নের উত্তর লেখার আগে তোমাদের প্রথমে একটু চর্যাপদ কী সে সম্পর্কে ধারণা দিতে হবে, বা চর্যাপদ জিনিসটা কেমন সে সম্পর্কে একটু বলতে হবে, এবং সমাজচিত্র সম্পর্কে তার একটু পরিচিতি দিতে হবে তোমাদের, যেটাকে তোমরা ভূমিকা বলো। তাহলে চলো শুরু করি। তোমরা হয়তো যখন লিখবে তখন হয়তো আমার চেয়ে আরও বেটার, আরও সুন্দর লিখতে পারো। অবশ্যই লিখতে গেলে অনেক মাথায় নতুন নতুন চিন্তাভাবনা আসবে। তো কিভাবে আমরা লিখব তার উত্তরটা। চর্যাপদের সমাজ জীবনের পরিচয়। দেখো আমি গল্পের মতো বলছি, শুনে যাও। চর্যাপদ হলো আদি যুগের সামাজিক দর্পণ। একদম সত্যিই তো তাই। চর্যাপদ হলো আদি যুগের একটি সামাজিক দর্পণ। দর্পণ মানে কি? আয়না। চর্যাপদ না পড়লে তো আমরা বুঝতে পারবো না, সেই অর্থে আমি বলছি চর্যাপদ হলো আদি যুগের একটি সামাজিক দর্পণ। পাল বংশের আমলে পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় আজ থেকে প্রায় 1000 বছর আগে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ দ্বারা চর্যাপদ রচিত হয়। এই চর্যাপদই হল বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এতে আছে বৌদ্ধদের সাধনতত্ত্ব ও তৎকালীন সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা বলতে গিয়ে বা সমাজ ব্যবস্থা বলতে এই চর্যাপদে ফুটে উঠেছে মূলত অন্তজ শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা। অন্তজ মানে কি? অন্তজ মানে হচ্ছে নিম্ন বর্ণের যারা মানুষ। চর্যাপদের সমাজচিত্র কাদের মূলত ফুটে উঠেছে জানো? অন্তজ শ্রেণীর মানুষের। অন্তজ মানে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা শিডিউল কাস্ট, তাদের নিম্ন বর্ণের মানুষের জীবনচিত্র, জীবনের জলছবি ফুটে উঠেছে এই চর্যাপদে। তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে চর্যাপদে আছে বৌদ্ধদের সাধনতত্ত্ব ও তৎকালীন সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা বলতে গেলে মূলত এই চর্যাপদে ফুটে উঠেছে অন্তজ শ্রেণী মানুষের জীবন ও জীবিকা। আর কি আছে? আর আছে তাদের পোশাক পরিচ্ছদ, আছে তাদের আমোদ প্রমোদ, আর আছে আহার ও তাদের ব্যবহার। এই সমস্ত কিছু জানতে গেলে আমাদের পড়তে হবে এই চর্যাপদ। তো এরকমভাবে তোমরা শুরুটা করতে পারো। আবার বলি, চর্যাপদ হলো তৎকালীন বা আদি যুগের এক সামাজিক দর্পণ। পাল বংশের আমলে পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় আজ থেকে প্রায় 1000 বছর আগে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ দ্বারা এই চর্যাপদ রচিত হয়। এই চর্যাপদই হল বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এতে আছে বৌদ্ধদের সাধনতত্ত্ব ও তৎকালীন সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা বলতে গেলে চর্যাপদে আছে মূলত অন্তজ শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আমোদ প্রমোদ, তাদের আহার ও তাদের ব্যবহার। এই সমস্ত কিছুই বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তুলির টানে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এই চর্যাপদে। তো এরকমভাবে আমরা শুরু করতে পারি। এবার তোমরা যদি পয়েন্টের কথা বলো, তাহলে প্রথম পয়েন্ট শ্রেণী বৈষম্য। শ্রেণী বৈষম্য মানে ইতিহাস তো তোমরা পড়েছ, প্রত্যেক যুগেই আদি যুগে আমরা দেখেছি ইতিহাসে তোমরা শ্রেণী বৈষম্য, চতুরাশ্রম এই সমস্ত পড়েছ, ঠিক সেইটাই হচ্ছে শ্রেণী বৈষম্য। তাহলে চর্যাপদেও শ্রেণী বৈষম্য ছিল, চর্যাপদের যুগে অর্থাৎ আদি যুগে শ্রেণী বৈষম্য ছিল। তবে সেটা কী রকম শোনো।
তাহলে প্রথম পয়েন্ট বললাম শ্রেণী বৈষম্য। চর্যাপদের সময়ে সেই যুগে শ্রেণী বৈষম্যের যথেষ্ট প্রভাব ছিল। তাহলে চর্যাপদের সময় অর্থাৎ আদি যুগে শ্রেণী বৈষম্যের যথেষ্ট প্রভাব ছিল, অর্থাৎ সমাজে উচ্চ নীচ ভেদাভেদ ছিল যথেষ্ট। অর্থাৎ সমাজে উচ্চ নীচ ভেদাভেদ ছিল যথেষ্ট। সমাজের উচ্চ স্তরে ছিল ব্রাহ্মণরা, সেটা তো তোমরা জানোই। সমাজের উচ্চ স্তরে ছিল ব্রাহ্মণরা, আর নিম্ন স্তরে ছিল অন্তজ শ্রেণীর মানুষেরা। অন্তজ শ্রেণীর মানুষ কারা বলতো? সেই সময় অন্তজ শ্রেণীর মানুষ হচ্ছে ডোম, ব্যাদ, শুঁড়ি, সূত্রধর প্রভৃতি বৃত্তির মানুষেরা। তাহলে আবার বলছি শোনো, চর্যাপদের সময়ে শ্রেণী বৈষম্যের যথেষ্ট প্রভাব ছিল, অর্থাৎ সমাজে উচ্চ নীচ ভেদাভেদ ছিল যথেষ্ট। সমাজের উচ্চ স্তরে ছিল ব্রাহ্মণেরা, আর এরাই নিম্ন স্তর অর্থাৎ অন্তজ শ্রেণী মানুষদের চরম ঘৃণা করত, তাদের স্পর্শ নিত না। তাই তাদের বসবাস ছিল নগরের বাইরে উঁচু নিচু টিলা বা ছোট পাহাড়ের উপর। আর তারা ছিল দারিদ্র সীমার নিচে। তাহলে ভাবতে পারছো তখন সমাজ ব্যবস্থা কেমন ছিল? তখন সমাজ ব্যবস্থা ব্রাহ্মণদের হাতেই ছিল পুরো শাসন ক্ষমতা, আর অন্তজ শ্রেণীর মানুষরা ছিল কারা? ডোম, ব্যাদ, শুঁড়ি, সূত্রধর প্রভৃতি বৃত্তির মানুষেরা। এই ব্রাহ্মণরা তাদের খুব ঘেন্না করত, তাদের স্পর্শ নিত না, তারা ছিল অস্পর্শ, অচ্ছুত। তাই তাদেরকে তাদের সঙ্গে বসবাস করতে দিত না, প্রতিবেশীর সঙ্গে তাদের বসবাস করার অধিকার ছিল না। তাই তারা এই ব্রাহ্মণেরা তাদেরকে নগরের বাইরে, গ্রামের বাইরে সাধারণ জীবনযাপন থেকে অনেকটা দূরে তাদের রেখেছিল। তাই তারা মনের দুঃখে নগরের বাইরে কোথায় উঁচু উঁচু টিলা অর্থাৎ ছোট ছোট পাহাড়ের উপরে তারা ঘর তৈরি করে বসবাস করত। আর তারা যেমন অচ্ছুত ছিল আর সেরকম ছিল খুবই দরিদ্র। এই দরিদ্র থাকা সত্ত্বেও তারা তারা উঁচু উঁচু টিলা বা ছোট্ট পাহাড়ের উপর বসবাস করত। তারা ভীষণ ছিল গরিব, দরিদ্র। এই দরিদ্র থাকা সত্ত্বেও, দারিদ্র্যের জ্বালা থাকা সত্ত্বেও তাদের বাড়িতে প্রত্যহ অতিথির আনাগোনা হতো, যাকে আমরা বলি কুটুম। এখন যেমন আসতো তখনও ছিল। অতিথির আনাগোনা আছে। সে প্রসঙ্গে আমি একটি পদ বলি, শোনো। টালো তো মোর ঘর নাহি পড়ে বেশি, হাঁড়ি তো ভাত নাই, নাহি নীতি আবেশি। ঢেনঢন পদের একটি পদ। আবার বলি পদটি, টালো তো মোর ঘর নাহি পড় বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যে টালো তো মানে এই উঁচু উঁচু টিলার উপর, উঁচু উঁচু টিলার উপরে আমাদের ঘর, আমাদের কাছে কোনো প্রতিবেশী নেই, আমাদের ঘরের আশেপাশে কোনো প্রতিবেশী নেই, প্রতিবেশীহীন আমরা একাকী টিলার উপরে বসবাস করছি। দারিদ্র জ্বালা আমাদের নিত্য একটি ব্যাপার। হাঁড়ি তো ভাত নাই নীতি আবেশি। হাঁড়ি তো ভাত নাই মানে কি? আমাদের দারিদ্র জ্বালা এতই দারিদ্র যে আমাদের হাঁড়িতে ভাত নেই, আমরা খেতে পাচ্ছি না, তবুও আমাদের বাড়িতে প্রত্যেক দিন অতিথির আনাগোনা আছে। হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। আবেশি মানে প্রতিবেশী বা কুটুম, প্রতিবেশী নয় কুটুম। হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি।
হাঁড়িতে ভাত নেই, কিন্তু প্রত্যহ নীতি মানে কি? প্রতিদিন অতিথির আনাগোনা হয়, কুটুমের আসা যাওয়া হয়। এই হলো তোমাদের শ্রেণী বৈষম্য। তাহলে প্রথম পয়েন্ট মোটামুটি ক্লিয়ার হলো। আবার রিপিট করছি, দেখো, চর্যাপদের সময়ে বা সেই যুগে শ্রেণী বৈষম্য ছিল, বৈষম্যের প্রভাব ছিল যথেষ্ট। অর্থাৎ সমাজে উচ্চ নীচ ভেদাভেদ ছিল। সমাজের উচ্চ স্তরে ছিল ব্রাহ্মণেরা, এরাই সমাজের নিম্ন স্তরে অর্থাৎ অন্তজ শ্রেণীর মানুষদের প্রবল ঘেন্না করত, তাদের স্পর্শ নিত না। তারা নিচু জাতির মানুষ বলে তাদের নগরের বাইরে বসবাস করতে দিত। কাদের? এই ডোম, হাঁড়ি, তারপর ব্যাদ, শরী, সূত্রধর, এই সমস্ত মানুষেরা তাদের কাছে অচ্ছুত ছিল। তাদেরকে নগরের বাইরে বসবাস করতে দিত। উঁচু উঁচু টিলার উপর প্রতিবেশীহীন একাকী তারা বসবাস করত। তারা ছিল খুবই গরিব, কিন্তু তবুও প্রতিদিন তাদের অতিথির আনাগোনা হতো। তার পরিচয় পাচ্ছি আমরা একটি পদে, টালো তো মোর ঘর নাহি পর বেশি, হাঁড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। ঢেনঢন পদের একটি পদ। তাহলে শ্রেণী বৈষম্য ক্লিয়ার হলো। পরবর্তী পয়েন্ট বলি, জীবিকা। তাহলে শ্রেণী বৈষম্য বোঝা গেল, সমাজে উচ্চ নীচ ভেদাভেদ এখন যেমন আছে হালকা, তখন আরো প্রবল ছিল। তারা গরিব ছিল, তার পরিচয় পাচ্ছি একটি পদে। এবার আসছি জীবিকা। জীবিকা বলতে গেলে তারা জীবন কিভাবে চালাতো, তারা কিভাবে থাকতো সেটা তো জানা গেল। সমাজের মানুষেরা কিভাবে তাদেরকে নিন্দা করতো, ঘেন্না করতো, সেটা তো আমরা বুঝতে পারলাম। সমাজে উচ্চ স্তরে কারা ছিল সেটা আমরা জানলাম, নিম্ন স্তরে কারা ছিল সেটাও আমরা জানলাম। এবার এই নিম্ন স্তরের মানুষেরা, এই অন্তজ শ্রেণীর মানুষেরা কিভাবে জীবন বাঁচানোর জন্য কি কাজ করত, নারী পুরুষেরা কিভাবে বেঁচে থাকতো, তারা তাদের সংসার কিভাবে চালাতো, সেটাই হলো জীবিকা। জীবন থেকে আসছে জীবিকা, তো সেটা আমরা জানবো এবার। দেখো, চর্যাপদের সময়টা ছিল নদীমাতৃক। অবশ্যই মনে রাখবে, চর্যাপদের সময়টা ছিল নদীমাতৃক, অর্থাৎ নদীর পাড়েই তো, নদীকে কেন্দ্র করেই তাদের জীবন চলতো, জীবিকা চলতো, নদীর তীরেই তারা বসবাস করত। কিন্তু এখন নদীমাতৃক বলে আর কিছুই নেই। তখন যে সমস্ত সভ্যতা আমরা দেখতে পাই, যে সমস্ত জাতি দেখতে পাই, অধিকাংশ সব জাতি নদীমাতৃক সভ্যতা বা নদীকে কেন্দ্র করেই তারা গড়ে উঠেছিল। তো চর্যাপদে আমরা নদীর প্রভাব যথেষ্ট পাচ্ছি। তো সেই উদ্দেশ্যেই বলি, চর্যাপদের সময়টা ছিল নদীমাতৃক। নদীকে কেন্দ্র করে তাদের জীবন ও জীবিকা চলত। নদীতে খেয়া পারাপার ও মাছ ধরা ছিল তাদের অন্যতম প্রধান জীবিকা। তাহলে নদীকে কেন তারা ভালোবাসবে না? নদী থেকেই তাদের উপার্জন হতো, নদীকে নিয়েই তারা বেঁচে থাকতো। কিভাবে? নদীতে তারা খেয়া পারা অর্থাৎ নৌকা পারাপার করতো অর্থের বিনিময়ে, এখান থেকে তাদের ইনকাম হতো। আর কি করতো? মাছ ধরতো, খাওয়া হতো, বিক্রিও হতো। তাহলে জীবন জীবিকা দুটোই চলতো। আর কি হতো? এই যে আমি একটি জাতি বললাম ডোম, তাদের প্রধান বৃত্তি, এই ডোম জাতিরা কি করতো? ডোমদের প্রধান বৃত্তি ছিল, মানে কাজ ছিল, পেশা ছিল, কি ছিল? তাঁত বোনা। ডোমরা তাঁত বুনতো, বাঁশের চাঙারি, দোতারা তৈরি করত। তাহলে বাঁশের ডোমেরা কি করতো? তাঁত বুনতো, বাঁশ দিয়ে চাঙারি, দোতারা তৈরি করত এবং বাজারে বিক্রি করত। তা থেকে তাদের জীবন জীবিকা চলতো। হাতি, উট ছিল তাদের গৃহপালিত পশু। তাদের গৃহপালিত পশু কি ছিল? হাতি আর উট। আর হরিণ কিন্তু শিকার তাদের খুব প্রিয় ছিল। সেই সময় নারীরা নদীতে নৌকা চালাতো, পুরুষদের সঙ্গে সঙ্গে নারীরাও তাল মিলিয়ে চলতো। সেই সময় নারীরা কি করতো? নদীতে নৌকা চালাতো, খেয়া পারাপার করত, অর্থ উপার্জন করত। তারা দোকানও দিত, দোকানে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য তখন বিক্রি হতো, গাঁজা, মদ প্রভৃতি মাদক জাতীয় দ্রব্য দোকানে বিক্রি করতো ওই নারীরা।
তাহলে নারীরা নৌকা চালাতো, দোকানও দিত। আর এই অন্তজ শ্রেণীর মানুষদের দারিদ্র জ্বালা ছিল প্রকট। আর এই দারিদ্র জ্বালা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তারা কি করত? চৌর্যবৃত্তি পথ অবলম্বন করত, অর্থাৎ তারা চুরি করত, দস্যুবৃত্তি করত, ডাকাতি করত। পেট না চললে কিছু তো করতে হবে। সব কিছু মিথ্যা এই দুনিয়ায়, পেট সত্য, একদম বাস্তব কথা। সব মিথ্যা, পেট সত্য। যে যা কিছুই বলুক না কেন, পেটের কাছে হার মানতেই হবে সবাইকে। ঠিক সেটাই এখানে চর্যাপদে সেটাই বলছে যে তাদের দারিদ্র জ্বালা ছিল এতটাই যে কখনো কখনো তাদেরকে চুরি করতে হতো, ডাকাতিও করতে হতো। তাহলে চর্যাপদে আমরা চুরি ডাকাতির পেশাদারী মানুষদেরও দেখতে পাই। আর সেই সময় তোমার বেদে সম্প্রদায়েরও মানুষ ছিল, তারা সাপ ধরত এবং সাপ খেলা দেখাতো। এই হলো তাদের জীবিকা। তাহলে প্রথম পয়েন্ট বললাম শ্রেণী বৈষম্য, সেটা বোঝা গেল। এবার আসছি, একবার বললাম জীবিকা, আবার রিপিট করছি। দেখো, সেই সময় চর্যাপদের সময় ছিল নদীমাতৃক, নদীকে কেন্দ্র করে তাদের জীবন এবং জীবিকা চলতো। তাদের নদীতে তারা খেয়া পারাপার ও মাছ ধরা, এই ছিল তাদের প্রধান জীবিকা। ডোমেরা কি করত? তাঁত বুনত, বাঁশের চাঙারি ও দোতারা তৈরি করত এবং বাজারে বিক্রি করত। হাতি আর উট ছিল তাদের গৃহপালিত পশু। তারা হরিণ শিকার করতে খুব ভালোবাসত। সেই সময় নারীরা নদীতে খেয়া পারাপার করত, নৌকা চালাতো, দোকানও দিত। দোকানে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য বিক্রি করত। এই অন্তঃ শ্রেণীর মানুষদের দারিদ্র জ্বালার প্রকটতা ছিল এতই বেশি, বা দারিদ্রের ছোবল যন্ত্রণা তারা সহ্য করতে পারতো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি করতে বাধ্য হতো, ডাকাতি করতে বাধ্য হতো। তাছাড়াও তাদের সমাজে বেদে সম্প্রদায়ের মানুষ ছিল, তারা সাপ ধরত এবং সাপ খেলা দেখাতো। এই হলো তাদের জীবন এবং জীবিকা। তাহলে শ্রেণী বৈষম্য বললাম, জীবিকা বললাম। তিন নাম্বার পয়েন্ট আসছে বিনোদন অর্থাৎ আমোদ প্রমোদ। তাহলে তাদের সম্পর্কে আমরা কি জানলাম? শ্রেণী ব্যবস্থা কেমন ছিল সেটা জানলাম, তারা কিভাবে খাবার দাবার জীবন চালাতো সেটা জানলাম। এবার প্রত্যেক মানুষের দেখো ছকবাঁধা জীবনে এ মানুষ মাঝে মাঝে মুক্তি পেতে চায়। মানুষের জীবন একটা ছকবাঁধা জীবন, কিন্তু ছকবাঁধা জীবন মানুষ কতদিন আর সহ্য করবে? তার জন্য মানুষের একটু আনন্দের প্রয়োজন হয়, আর সে আনন্দই হলো বিনোদন। তাহলে সেই আমাদের যেমন এখন বিনোদন আছে, এন্টারটেনমেন্ট যাকে আমরা বলছি ইংরেজিতে, খুব আনন্দ নিয়ে বলে এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। তো সেই যুগে তারাও তো মানুষ ছিল, তাদেরও তো আনন্দ বা বিনোদনের প্রয়োজন ছিল। তো সেই বিনোদন কীরকম ছিল দেখো। তাহলে পয়েন্ট, বিনোদন, আমোদ প্রমোদ। দারিদ্র তাদের নিত্য সঙ্গী হলেও, দেখো দারিদ্র তাদের নিত্য সঙ্গী হলেও বিনোদনের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। সে যুগে খুব ঘটা করে বাজনা বাজিয়ে ছেলে ও মেয়ের বিয়ে দেওয়া হতো। এখন যেমন বিয়ে দেওয়া হয়, ঠিক সেরকম চর্যাপদের সময়েও, আদি যুগেও এরকমভাবেও বিয়ে দেওয়া হতো ছেলে মেয়েদের। তাহলে খুব ঘটা করে বাজনা বাজিয়ে ছেলে ও মেয়েদের বিয়ে দেওয়া হতো। সেই সময় যৌতুক প্রথারও প্রচলন ছিল। যৌতুক মানে পণ, ডাউরি যাকে বলা হয়। অর্থাৎ সেই যুগে যৌতুক প্রথারও প্রচলন ছিল। এছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নাচ গান ও অভিনয় তারা করত। তাহলে আমরা বিনোদনে কি পেলাম? শত দারিদ্র যন্ত্রণা থাকা সত্ত্বেও তারা বাজনা বাজিয়ে খুব ঘটা করে ছেলে ও মেয়ের বিয়ে দিত। সেই সময় যৌতুক প্রথারও প্রচলন ছিল। তাছাড়াও তারা তাদের উৎসব অনুষ্ঠানে নাচ গান ও অভিনয় করত। মেয়েরা শখ করে কানে অলংকার অর্থাৎ কানের জিনিস পরত, পায়ে ঘণ্টা বা নুপুর পরত। আর
সেই সময় দাবা খেলার প্রচলন ছিল। আর যারা শৌখিন ব্যক্তি, যাদের হাতে একটু টাকা পয়সা থাকতো, তারা খুব শখ করে কর্পূর দিয়ে পান খেত। এই হলো বিনোদন ও আমোদ প্রমোদ। আবার রিপিট করছি, দেখো, শত দারিদ্রতা থাকা সত্ত্বেও তারা খুব ঘটা করে ঢাক ঢোল বাজনা বাজিয়ে ছেলে ও মেয়ের বিয়ে দিত। সেই সময় যৌতুক প্রথার প্রচলন ছিল। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, মানে বিয়ে ছাড়াও তাদের যে সমস্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠান ছিল, সেই উৎসব অনুষ্ঠানে তারা নাচ গান অভিনয় করত। মেয়েরা শখ করে কানের জিনিস অর্থাৎ অলংকার পরতো আর পায়ে পরতো ঘণ্টা বা নূপুর। সেই সময় দাবা খেলার প্রচলন ছিল। আর যারা শৌখিন ব্যক্তি, যাদের হাতে একটু টাকা পয়সা ছিল, তারা শখ করে কর্পূর দিয়ে পান খেত। এই গেল আমাদের বিনোদন আমোদ প্রমোদ। এবার আসছি ছোট্ট একটি পয়েন্ট, আহার ও মুদ্রা। তারা কি খাবার খেত সেই সময়। তাহলে আমরা প্রথমে জানলাম সমাজ ব্যবস্থা কেমন ছিল, তারপর জীবন কিভাবে চালাতো সেটা গেল, কিভাবে আনন্দ ফুর্তি করতো সেটা গেল। সব কিছু কিন্তু জীবনের এক একটি অঙ্গ, পার্ট অফ লাইফ। এবার আসছি আহার, তাদের খাবার কি ছিল, আর মুদ্রা কিছু, বিনিময় প্রথা কিভাবে করত। দেখো, চর্যাপদ থেকে আমরা তাদের খাবারের প্রধান খাবার হিসাবে পরিচয় পাচ্ছি ভাত। যেমন প্রথম একটি পদ বললাম, সেই পদে আমরা হাঁড়িতো ভাত নাহি নীতিয়া বেশি, অর্থাৎ চর্যাপদে তাদের প্রধান খাদ্য হিসাবে আমরা পাচ্ছি ভাত। এছাড়াও দুধ, মাছ, মাংসেরও উল্লেখ পাওয়া যায় এই চর্যাপদে। সেই সময় তাদের বিনিময়ের যে মুদ্রা ছিল, সে মুদ্রা ছিল কড়ি। পয়েন্ট শেষ। আবার রিপিট করছি, তাদের খাদ্য ছিল কি? প্রধান খাদ্য ছিল ভাত, যেটা আমরা চর্যাপদ থেকে জানতে পারছি। এছাড়াও দুধ, মাছ, মাংসেরও পরিচয় পাই আমরা চর্যাপদে। সেই সময় তাদের অর্থ ছিল কড়ি। লাস্ট পয়েন্ট, নারীর স্বাধীন সত্তা। সেই সময়ে নারীদের স্বাধীনতা কেমন ছিল সেটাও একটু তোমাদের জানা প্রয়োজন। আজকে নারী স্বাধীনতা যেরকম আর তখনকার স্বাধীনতা কেমন ছিল সেটা দেখো। তবে ছোট্ট একটি উদাহরণ তুলে ধরেছি নারী স্বাধীনতা। দেখো, আগের পয়েন্টগুলিতে আমি বলেছি নারীরা নৌকা চালাতো, দোকান দিত, তারপরে নারীদের স্বাধীনতা ছিল বেশ, তারা অর্থ উপার্জন করত। এবার আরেকটি নতুন কথা বলি তোমাদের, যে তারা যেমন নৌকা বইতো, দোকান দিত, তাছাড়াও তারা কি করতো জানো? স্বেচ্ছায় সঙ্গী নির্বাচন বা প্রেম ভালোবাসারও পরিচয় পাচ্ছি আমরা চর্যাপদে। তাহলে কি জানলাম? চর্যাপদের নারীরা বেশ যথেষ্ট স্বাধীন ছিল। তারা খেয়া পারাপার করতো নদীতে, দোকানও দিত। এছাড়াও স্বেচ্ছায় সঙ্গী নির্বাচন অর্থাৎ প্রেম ভালোবাসারও পরিচয় আমরা পাচ্ছি চর্যাপদে। তো সে সম্পর্কে যদি একটি পদ বলা যায়, তাহলে সেটা হবে, শোনো, পদটা হলো দিবসই বহুরি কাউহি ডর ভাই, রাতি ভইলে কামরু যায়। আবার রিপিট করছি, দিবসী বহুরি কাউহি ডর ভাই, রাতি হইলে কামরু যায়। দু একটা শব্দের হয়তো মানে বুঝতে পারলে। আবার রিপিট করছি পদটি, দিবসী বহুরি কাউহি ডর ভাই, রাতি ভইলে কামরু যায়। অর্থাৎ মানে বলছে, যে নারী দিনের বেলায় কাককে দেখে ভয় পায়, কাক কাক মানে পাখি, যে নারী দিনের বেলায় কাককে দেখে ভয় পায়, সেই নারী রাত্রেবেলায় অভিসার যাত্রায় যায়। লাইনটিন মানে, আবার পদটি পড়ছি, দিবসী মানে দিনের বেলায়, বহুরি মানে বউ, দিনের বেলায় যে বউ, কাউহি মানে কাক, ডর ভাই মানে ডর মানে ভয়, যে নারী দিনের বেলায় কাককে দেখে ভয় পায়, রাতি ভইলে মানে রাত হলে কামরু যায়। কামরু মানে কামোত্তেজনা খিদা নিবারণ বা নিবৃত্তি করার জন্য, যাকে বাংলাতে বলছে অভিসার যাত্রা।
তাহলে যে নারী দিনের বেলায় কাককে দেখে ভয় পায় সেই নারী রাত্রিবেলায় অভিসার যাত্রায় যায়। অভিসার কি তোমাদের পরে বলছি। তাহলে এই হলো আমাদের চর্যাপদের সমাজচিত্র, মোটামুটি শেষ করলাম। তোমরা হয়তো বুঝতে পেরেছো। তোমাদের কাজ হলো এটাকে ভালো করে বুঝে সুন্দরভাবে এটি লিখতে হবে। আপন সত্তা, আপন সৃজনী ক্ষমতা দিয়ে তোমরা লিখবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা যেটা ছিল চর্যাপদ জিনিসটা কি সেটা পুরোটাই ক্লিয়ার করলাম। আর আলোচনা ছিল আমাদের চর্যাপদের তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন, সেটাও আশা করি মোটামুটি ক্লিয়ার হলো। এবার আজকে আর বেশি দূর আগাবো না। এবার তোমাদের আমি একটি শব্দ শেষে আমি বললাম যে পরে বলছি, সেটা হলো অভিসার। যে পরটি বললাম না, দিবসী বহুরি কাউহি ডর ভাই, রাত ভইলে কামরু যায়। কামরু মানে এই বাংলাতে যাকে বলছি অভিসার। অভিসার জিনিসটা কি ছোট্ট করে বলি তোমাদের। দেখো তোমরা আদিযুগ পড়ছো, তো এরপর যখন মধ্যযুগ তোমাদের পড়াবো, এই অভিসার কিন্তু আমরা মধ্যযুগে পাবো, আদিযুগে নেই। আদিযুগ হয়তো পরের ক্লাসে আমি শেষ করে ফেলবো, তারপর মধ্যযুগ শুরু করব। মধ্যযুগের একটি পাঠ যখন পড়বো, বৈষ্ণব পদাবলী, খুব ইন্টারেস্টিং গ্রন্থ, খুব টপিক খুব সুন্দর। তো সেই বৈষ্ণব পদাবলীতে আমরা পাবো এই অভিসার। তো যখন কথা প্রসঙ্গ উঠে এলো, তখন দু একটি কথা বলি এর সম্পর্কে। মধ্যযুগ যখন পড়বো তখন আরও বিস্তারিত ক্লিয়ার করে বলবো। দেখো অভিসার জিনিসটা কি আমরা সকলেই জানি, যদি একটু ভেঙে বলি তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে, হ্যাঁ এটা সত্যিই তাই। অভিসার যাকে ইংরেজিতে বলা হয় ডেটিং, বাংলাতে তাকে বলছি অভিসার যাত্রা। অভিসার মানে হলো যে নায়ক নায়িকা একে অপরকে মিলিত হবার জন্য মনের সুখ দুঃখ, যে কথা মনের যে সুখ দুঃখ কথা চাপা আছে, লুকায়িত আছে, সেই সুখ দুঃখের কথা ব্যক্ত করার জন্য নায়ক নায়িকার উদ্দেশ্যে যে যাত্রা, বা নায়িকা নায়কের উদ্দেশ্যে যে যাত্রা, যে গোপন স্থানে তাদের যাওয়া, সেই যাত্রাকে বলা হয় অভিসার। অর্থাৎ নায়ক নায়িকার মিলিত হবার গোপন স্থানকে বলছি অভিসার। বৈষ্ণব পদাবলীতে আমরা যখন পড়বো রাধাকৃষ্ণ নিয়ে, তখন আমরা এই অভিসার যাত্রা পাবো। দেখো অভিসারের প্রথম পাঠ হচ্ছে পূর্বরাগ, তারপর অভিসার, তারপর মাথুর। পূর্বরাগ যখন মধ্যযুগ পড়বো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো পূর্বরাগ কি, পূর্বরাগ হচ্ছে, পূর্ব মানে প্রথম, রাগ মানে হচ্ছে ভালোবাসা। পূর্বরাগ কথার অর্থ হলো প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। বৈষ্ণব পদাবলীতে বলছে পূর্বরাগ জিনিসটা কি, যে একে অপরের উপর সহানুভূতি, একে অপরের প্রতি তোমার প্রেম ভালোবাসা। সেটা কিভাবে হয়? কারো ছবি দেখে হতে পারে, কারো গলার আওয়াজ শুনে হতে পারে। তাহলে কি বললাম, কারো ছবি দেখে, নায়িকা হয়তো নায়কের ছবি দেখলো, তাকে দেখলো না, ছবি দেখে মনে চাওয়া পাওয়া জেগে উঠতে পারে। কারো কণ্ঠস্বর শুনে চাওয়া পাওয়া জেগে উঠতে পারে, কারো বাঁশির আওয়াজ শুনেও চাওয়া পাওয়া। যেমন আমরা যদি বৈষ্ণব পদাবলী পড়ি, তখন রাধা কৃষ্ণকে কীভাবে, মানে কি বাঁশির আওয়াজ শুনে তাকে ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, তখন আমরা বুঝবো এই সম্বন্ধে। তো আর একটা কথা বলি, এই যে তোমাদের এই পূর্বরাগের একটি ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের ডেফিনেশন দিয়েছেন কি জানো? রতিজ্জা সঙ্গমত পূর্বম দর্শন শ্রবণাদিজা তৈরুন মিলিত প্রাজ্ঞে পূর্বরাগ সা উচ্চতে। মানে পরে শুনবে। ঠিক আছে, ভালো থেকো। আবার পরের